हेलो स्टूडेंट्स, वेलकम टू सीबीसी और कम्पिटिटिव बायोलॉजी कमांडो। पृथिवीते जे जीव सृष्टि হয়েছে সেটা কিভাবে, অর্থাৎ তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমাদের সৃষ্টিকর্তা কে, তো আমরা বলে থাকি যে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন স্বয়ং ঈশ্বর। তো এবার ব্যাপারটা হচ্ছে তাহলে ঈশ্বর কি জিনিস। তো এবার এই যে ঈশ্বর কনসেপ্টের বাইরে গিয়ে আমরা যদি একটু বৈজ্ঞানিকভাবে ভাবি যে আমরা কিভাবে সৃষ্টি হয়েছি, অর্থাৎ আমাদের উৎপত্তি কোথা থেকে হয়েছে, তো তাহলে আমাদের যে বিষয়টা সম্বন্ধে জানতে হবে সেটা হচ্ছে অভিব্যক্তি বা ইভলিউশন। এবার প্রশ্ন হচ্ছে এই যে অভিব্যক্তি, এই অভিব্যক্তিতে কিভাবে জীবের সৃষ্টি হলো, অর্থাৎ কিভাবে অ্যাকচুয়ালি আমাদের উৎপত্তি হলো। তো এই যে জৈব অভিব্যক্তি বা অভিব্যক্তি নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে, অর্থাৎ কিভাবে এককোষী জীব থেকে বহুকোষী জীব হলো, অথবা কি করে একটা জীব থেকে সেই অন্য রকমের জীব, যেমন ধরো আমাদের যে আগেকার পূর্বপুরুষ ছিল তারা আমাদের থেকে কিন্তু দেখতে অন্যরকম ছিল। মানে যেমন কি আমরা এখন কিসে আছি, হোমো সেপিয়েন্সে আছি, এর আগে যারা ছিল হোমো হ্যাবিলিস, হোমো নিয়ান্ডারথালস, এরা কিন্তু আমাদের মতো একদম সেম দেখতে ছিল না। তো এবার প্রশ্ন যেটা সেটা হচ্ছে কিভাবে এই আলাদা আলাদা জীবগুলো সৃষ্টি হয়েছে, অর্থাৎ কিভাবে অনুন্নত জীব থেকে কি করে ধীরে ধীরে ক্রমান্বয়ে উন্নত জীব সৃষ্টি হচ্ছে। তো এই নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত রয়েছে। আমরা এই ক্লাসে যে মতবাদ সম্বন্ধে জানবো সেটি হচ্ছে ল্যামার্কবাদ বা ল্যামার্কিজম। সেটি হচ্ছে ল্যামার্কবাদ। ল্যামার্কবাদ বা ল্যামার্কিজম, দেখো নামটা শুনেই বুঝতে পারছি, ল্যামার্কবাদ অর্থাৎ ল্যামার্কের মতবাদ। ল্যামার্ক হচ্ছেন একজন ফরাসি প্রকৃতি বিজ্ঞানী। তিনি 1809 সালে একটি বই অর্থাৎ পুস্তক প্রকাশ করেন। পুস্তকটার নাম হচ্ছে ফিলোসফি জুলজিক। এই পুস্তকে তিনি এই যে কিভাবে অনুন্নত জীব থেকে উন্নত জীব সৃষ্টি হলো সেই সম্বন্ধে কিছু মতবাদ দিয়েছেন, এবং তার এই মতবাদই হচ্ছে ল্যামার্কবাদ নামে পরিচিত। এবং এই যে ল্যামার্কবাদ, সেই ল্যামার্কবাদের বেশ কিছু প্রতিপাদ্য বিষয় রয়েছে। আমরা আজকে এই ক্লাসে প্রতিপাদ্য বিষয়গুলোই বোঝার চেষ্টা করব। ল্যামার্কবাদের প্রথম যে প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে পরিবেশের প্রভাব। না, ল্যামার্ক বললেন যে কোনো একটা জীব কিরকম হবে সেটা তার প্রকৃতির উপর নির্ভর করে। আমরা রিয়েল লাইফে দেখতে পাই যে একই মায়ের ছেলে, দুই সন্তান, একজন পরিবেশের প্রভাবে চোর হচ্ছে আর একজন পরিবেশের প্রভাবে সাধু হয়ে যাচ্ছে। তো উনি বললেন যে কোনো একটা জীব কী রকমের হবে সেটা ডিপেন্ড করছে তার কোন পরিবেশে জন্ম হয়েছে এবং সে কোন পরিবেশে রয়েছে। অর্থাৎ কোনো একটা জীব যদি মরুভূমিতে থাকে তাহলে তার গঠন একরকম হবে, কোনো একটা জীব যদি শীতপ্রধান দেশে থাকে তার গঠন কিন্তু আরেক রকম হবে। অর্থাৎ কোনো একটা জীবের যে জৈব অভিব্যক্তি সেটা কিন্তু তার পরিবেশের উপর নির্ভর করে। অর্থাৎ কোনো একটা জীব ধরো মরু অঞ্চলে জন্মেছে, তাহলে মরু অঞ্চলে জন্মেছে আমরা দেখতে পাই কি যে ক্যাকটাসদের কাঁটা দেখতে পাই। তোমার কি মনে হয় কাঁটাটা একদিনে তৈরি হয়ে গেছে? মোটেই না। ওই পরিবেশে সারভাইভ করার জন্য, ওই পরিবেশে টিকে থাকার জন্য ধীরে ধীরে ওই গাছগুলোর মধ্যে পরিবর্তন এসছে, এবং সেই পরিবর্তনের ফলেই আমরা আজকে দেখতে পাই যে ক্যাকটাসের গায়ে ওরকম কাঁটা রয়েছে। অর্থাৎ দেখো পরিবেশের জন্যই কিন্তু ওরা কাঁটা করতে বাধ্য হয়েছে। একই রকমভাবে আমরা দেখতে পাই সুন্দরী গাছের যে শ্বাসমূল, তারা ওই পরিবেশে থাকে বলে ওরা বাধ্য হয়েছে ওদের শ্বাসমূল বানাতে, আদারওয়াইজ তারা সার্ভাইভই করতে পারবে না। তো প্রথম যে প্রতিপাদ্য বিষয়টি গেল সেটা হচ্ছে পরিবেশের প্রভাব, অর্থাৎ কোনো একটা জীবের গঠন কীরকম হবে বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া কীরকম হবে সেটা সে কোন পরিবেশে বাস করছে তার উপর নির্ভর করে। অর্থাৎ পরিবেশের প্রভাব কোনো একটা জীবের অভিব্যক্তিতে গুরুত্বপূর্ণ। 2 নম্বর যে প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে ব্যবহার অব্যবহার সূত্র।
এটা ভারী মজার জিনিস না। উনি বললেন যে কোনো জীব যে সমস্ত অঙ্গ বেশি ব্যবহার করে সেই অঙ্গগুলি ক্রমশ শক্তিশালী হয় এবং আরও সুদৃঢ় হয়, এবং যে সমস্ত অঙ্গ কম ব্যবহার করে বা ধীরে ধীরে কম ব্যবহার করছে তাহলে কি হবে, সেই অঙ্গটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে এবং আস্তে আস্তে সেটা জীবদেহ থেকে অবলুপ্ত হয়ে যাবে। যেমন আমরা এর উদাহরণ কিন্তু আমরা দেখতে পাই, যেমন ধরো আমাদের ডান হাত খুব কার্যকরী, কেন না আমরা অধিকাংশ মানুষ ডান হাতে সব কাজ করি, বাঁ হাত খুব কম ক্ষেত্রে ব্যবহার করি। তার ফলে কি হয়, আমাদের ডান হাতটা বাঁ হাতের থেকে অনেক বেশি সক্রিয় হয়। একইভাবে আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা কি করতো না, গাছের পাতা খেত, সেলুলোজ জাতীয় খাদ্য কাঁচাই খেত, তার ফলে আমাদের উৎসেচকের দরকার হতো। সেই উৎসেচকটা হচ্ছে সেলুলেজ, যেটা আমাদের থাকে আমাদের যে পৌষ্টিকতন্ত্রের যে অ্যাপেন্ডিক্স বলে যে অংশটা দেখতে পাই সেটাতে। কিন্তু বর্তমানে সেটা বহুদিন ধরে অব্যবহারের কারণে অ্যাপেন্ডিক্সটা আমাদের শরীরে এখন নিষ্ক্রিয় অঙ্গরূপে রয়েছে। কিন্তু সেই অ্যাপেন্ডিক্সের মতো যেটা শিকাম, সেটা আমরা গিনিপিগ, সেটা আমরা গরু, সেটা আমরা ছাগল, তাদের দিয়ে দেখবো এখনও সক্রিয়, কারণ তাদের যে খাদ্যাভ্যাস সেখানে সেলুলোজ রয়েছে। তার মানে আমরা যে অঙ্গ যত বেশি ব্যবহার করব সেটা তত বেশি সক্রিয় হবে। যেমন আমরা যদি একইভাবে মস্তিষ্ককে যদি বেশি ব্যবহার করি তাহলে সেটা আরও সুদৃঢ় হবে, আরও সূক্ষ্ম হবে। যত কম ব্যবহার করব তাহলে কি হবে, সেইটা আরও আস্তে আস্তে ডাল হয়ে যাবে। তো উনি এটাই বললেন যে ব্যবহার অব্যবহার সূত্র, অর্থাৎ কোনো একটা অঙ্গ সুদৃঢ় তখনই হবে যখন সেটাকে বারবার ব্যবহার করা হবে, আর সেটা যদি ধীরে ধীরে অব্যবহার করা হয় তাহলে কি হবে, সেটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে অবলুপ্ত হয়ে যাবে। যেমন আমাদের চোখের তৃতীয় পর্দা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে। তৃতীয় তিনি যেটা বললেন, তিনি বললেন অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কি বলছেন এই মতবাদটা দ্বারা, তিনি কি বলতে চাইছেন না, তিনি বলতে চাইছেন যে কোনো একটা জীব এই যে ব্যবহার অব্যবহারের মাধ্যমে কোনো একটা অঙ্গ তো শক্তিশালী হচ্ছে, সেটা তার পরবর্তী প্রজন্মে কিন্তু চলে যাবে। অর্থাৎ আমি যদি কোনো একটা অঙ্গের ব্যাপারে বা কোনো একটা ব্যাপারে যদি আমি সুদৃঢ় হই বা সুগঠিত হই, সেটা কিন্তু আমার পরের জেনারেশনে কি হয়ে যাবে, অটোমেটিক্যালি বংশ পরম্পরায় সেটা সঞ্চারিত হবে। যদিও এটা নিয়ে বহু মতবাদ রয়েছে, অর্থাৎ এটার বিপক্ষে অনেক মতবাদ রয়েছে। দেখো বিজ্ঞানী ভাইসম্যান কি করলেন না, দুটো ইঁদুর দম্পতির মধ্যে ল্যাজ কেটে দিলেন। তাহলে কি ল্যাজ কেটে দিলেন মানে তাদের বৈশিষ্ট্য কি হলো, ল্যাজ কাটা। এবার ল্যামার্কের মতবাদ অনুযায়ী যদি বলা হয় যে অর্জিত বৈশিষ্ট্য, যদি ল্যামার্কের মতবাদ সত্য হতো তাহলে পরের জেনারেশনে যে ইঁদুরগুলো তৈরি হচ্ছিল সেগুলো ল্যাজ কাটাই হওয়া উচিত ছিল। কিন্তু তিনি দেখলেন যে ল্যাজ কাটা দুটো ইঁদুরের মধ্যে বিবাহ দেওয়ার সত্ত্বেও তাদের পরবর্তী জেনারেশনে কোনো ল্যাজ কাটা ইঁদুর তৈরি হয়নি। তো সুতরাং এটাই হচ্ছে ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ যে তত্ত্ব বা প্রতিপাদ্য বিষয়, তার বিপক্ষে একটা যুক্তি। সুতরাং তার যে মতবাদগুলো প্রতিপাদ্য বিষয় মানেই যে সঠিক সেটা কিন্তু নয়। ক্লিয়ার? তিনি দিয়েছিলেন, ল্যামার্ক দিয়েছিলেন যে কি কোনো একটা বৈশিষ্ট্য কোনো জীবদেহ থেকে যেগুলো অর্জন করে তার পরবর্তী জেনারেশনে সেটা সঞ্চারিত হবে। চতুর্থ তার যে প্রতিপাদ্য বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট প্রতিপাদ্য বিষয়, তিনি বললেন যে এই যে ব্যবহার অব্যবহার সূত্রের মাধ্যমে যে অর্জিত বৈশিষ্ট্য আসছে সেটা যেমন পরের জেনারেশনে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, একটা নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে। নতুন প্রজাতির সৃষ্টি। না নতুন প্রজাতির সৃষ্টি কিভাবে হচ্ছে না, বলছেন যে এই যে ব্যবহার অব্যবহার করছে এর ফলে কি হয়ে যাচ্ছে যে সেই বৈশিষ্ট্যটা পরের জেনারেশনে চলে যাচ্ছে। যেমন ধরো ল্যামার্কের একটা উদাহরণ দিচ্ছি, যে সাপ, আগেকার দিনের সাপগুলো ল্যামার্কের মতে যে তাদের পা ছিল, কিন্তু গর্তে এবং মাটির মধ্যে চলাফেরা করার জন্য তাদের পাটা খুব একটা কাজে লাগতো না, অসুবিধা হতো গর্তের মধ্যে ঢুকতে। তার ফলে কি হয়েছে, তারা বহুদিন ধরে পা ব্যবহার করেনি, তার ফলে তাদের বডিতে এখন পা বলে কিছু অঙ্গ নেই, সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে অবলুপ্ত হয়ে গেছে। তাহলে কি সেটাই অর্জিত বৈশিষ্ট্য হলো, কি নেই, পা নেই, এবং সেটাই বংশ পরম্পরায় সাপেদের মধ্যে সঞ্চারিত হয়েছে। এবং তার ফলে কি হয়েছে, পাযুক্ত সাপ থেকে বর্তমান দিনে যে নতুন প্রজাতির সাপ, সেখানে কিন্তু কোনো পা আমরা দেখতে পাই না। তো ল্যামার্কের মতে এইভাবেই এই চারটে বিষয়ের মাধ্যমেই, এই চারটে প্রতিপাদ্য বিষয়ের মাধ্যমেই কোনো একটা জীবের
বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়ার মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টি হয়, অর্থাৎ জৈব অভিব্যক্তি ঘটে। ল্যামার্কের এই যে প্রতিপাদ্য বিষয়, এই প্রতিপাদ্য বিষয়গুলোর উপর বেশ কিছু উদাহরণ আমি পরের ক্লাসে তুলে ধরব।